দুই দিকে সমস্যা থাকে, চাপও থাকে, যার কারণে হয়তো অনেকে লাভ করতে পারে না। কিন্তু লোন দিয়া যে খামার করা এগুলো কেউ জানি আসে না। প্রবাসীরা এই খামার টামার এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা দেশ ও বিদেশ থেকে আজকের প্রতিবেদন দেখছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে। আমি আজাদুর রহমান। দর্শক, এই মুহূর্তে আমরা আছি সিলেটের কানাইঘাট উপজেলার জয়পুর হাটে। জয়পুরে এখানে মূলত আন্দুলেকের পাশেই ফখরুল ইসলাম ভাইয়ের খামারে। তো ফখরুল ইসলাম ভাই হচ্ছেন আমাদের স্বপ্নের কৃষি টিভির প্রথম সাবস্ক্রাইবার। তিনি প্রথম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং প্রবাসে ছিলেন দীর্ঘদিন, তারপরে দেশে এসেছেন এবং প্রবাস থাকাকালীন অবস্থায় এই ফার্মটি গড়ে তুলেছেন। উনি আসলে কিভাবে ফার্ম করতেছেন, বিশেষ করে ডেইরি ফার্ম অনেকেই বন্ধ করে দিয়েছেন, তো উনি এখন পর্যন্ত লাভ কিভাবে পাচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং চলুন দর্শক, আমরা বিস্তারিত ফখরুল ইসলাম ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আমরা আসলে প্রথম থেকেই আমাদের সাথেই, সর্বপ্রথম যখন আমরা স্বপ্নের কৃষি টিভি চ্যানেল খুলি তখন থেকেই আমাদের সাথে যুক্ত ছিলেন। তো কেমন অবস্থা কি আছে? আলহামদুলিল্লাহ। আমার ইচ্ছা আছিল যে আমরা এলাকায় একটা টিভি চ্যানেল মানুষ উৎসাহ পাওক, আগে বাড়ুক। তো আমরা এলাকাত সব কিছু তুলিয়ে ধরবো, মানুষে দেখবো। সবচেয়ে বেশি অংশ আমি দেখছি বিদেশি যারা, প্রবাসী যারা, ওরা পছন্দ করে। আর প্রবাসীরা এই খামার টামার এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। গ্রামের মানুষে যারা এখানে বসবাস করে তোমার এদিকে লক্ষ্য থাকে না। তো আমি এর কারণে সবসময় লক্ষ্য রাখতাম আপনারা চ্যানেল, খুবই ফলো করতাম আর দেখতাম সবসময়। আচ্ছা, ভালো লাগতো, অনেক ভালো লাগতো। দেশে আসলে কবে আসলেন এবং ফার্মের অবস্থা কি রয়েছে? দেশে আসার প্রায় আমার 2 বছর হয়ে গেছে। আর ফার্মের অবস্থা আলহামদুলিল্লাহ, ব্যবসার তো উত্তাপ চড়াপ তো থাকবই। তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। এই যে আসলে ডেইরি ফার্ম করতেছেন, অনেকেই তো ডেইরি ফার্মে বলতেছে লাভ নেই বা লস বেশি, তো আপনি কেন আসলে ডেইরি ফার্ম করতেছেন? লাভ নেই এটা মনে ভুল আমার মনে হয়। কারণ লাভ আপনি ব্যবসার কয়েকটা দ্বারা আছে। মনে করো প্রধান সমস্যা এগুলা গরুর একটু ডাক্তারি লাইনে, ডাক্তারের ভুল ত্রুটির কারণে বেশি সমস্যা হয়, বুঝছেন। আমার এইদিকে তেমন একটা ঝামেলা নাই, কারণ আমার ছেলে ও নিজে ডাক্তার, নিজে আবার এআই কর্মী। তো যার কারণে আমার এইদিকে খরচও হয় না, খরচটা কম হয়। আমার গরুর মনে কর অ্যাক্সিডেন্ট মেশিনে একটু কম হয়, যার কারণে আমি আলহামদুলিল্লাহ লাভ করতাম পারি। আর আরেকটা জিনিস আছে যেটা আমি একটু আগে আপনার বলছি, অনেকে ডেইরি ফার্ম তৈরি করে এই লোন আনিয়া। এখন মনে করো লোনের টাকাটা কই থেকে দিব, আর লাভ যে হইতো এমন যে লাভ নাই যে একবারে যে মহামারী লাভ, এটাও নাই। তো দুই দিকে সমস্যা থাকে, চাপও থাকে, যার কারণে হয়তো অনেকে লাভ করতে পারে না। কিন্তু আমার মনে হয় যদি তার নিজস্ব টাকা হয় আর নিজে বুঝে গরুর পার্সেন্টেজটা বুঝতে হইব। একটা গরু দেখার পরে মনে হয় একটা গরু আমি কিনলাম, আপনি যত দুধ দুয়াই আনৌকা আর জখরি আনৌকা, যদি নিজের যদি অভিজ্ঞতা না থাকে, ওটার গায়ের গরু কোনো সময় দুধে মিলব না। আমি কোনো জায়গায় গরু আনি, যে কোনো জায়গাতে গরু আনি, কিন্তু গরুর দুধ দোয়াই না। আমি দেখলে কইতে পারি যে কয় লিটার দিব, কারণ আমার তো দিন প্রচুর হয়েছে, আমার এই ব্যাপারে অভিজ্ঞতা হয়েছে। আমি শুধু বানগুলো চেক করি, যে কোনো সময় একটা বান যে বন থাকে, লিক থাকে, ওগুলো হয়তো চেক করি। দুধ দোয়াই দেয় না, দুধ দই আমি চেক করি না। হয়তো 1 কেজি 2 কেজি দিক সেদিক হয়, এটা আমি ওখানে বুঝতাম পারি যে মানুষ মাত্রে তো ভুল। 1 কেজি 2 কেজি দিক সেদিক, বেশি মহামারী দিক সেদিক হয় না আমার। এগুলো জিনিস বুঝতে হইব, গরুর পার্সেন্টেজ বুঝতে হইব, কোন গরু রাখলে আমার ফায়দা হইব, কোন গরু সেল করিতে হইব। আমি প্রায় সময় এরকম গরু সেল করি ফেলাই। যে এখন দেখি যে দুধ কমে আইছে, হিটও আইছে, কিন্তু এই একটা বেশ দুধের গরু যেগুলা, এগুলার একটা সমস্যা থাকে, এই যে কনসাম করে কম, আচ্ছা, গাভিন কম হয়, বুঝছেন। তো এগুলা যখন কম দুধও আইব, এখন আর নিয়মিত রাখতে না, এগুলো বিক্রি করতাম, বিক্রি করি আবার নতুনভাবে শুরু করতাম। নতুন মনে বাছুরেলা গাভি বা নিজের ফার্মে যদি মনে করো যদি যে বকনা আছে না, বকনা পালিয়া যদি কেউ যদি গাভি বানাইতে চায়, এটাও ভালো, এটা ভালো। তো আমি করি না। আর আমি কিভাবে করেন? মানে গাভি কিনে নিয়ে আসি? আমি গাভি কিনে নিয়ে আসি। আচ্ছা, ফার্ম করার আসলে কতদিন হলো আপনার? আমার ফার্ম শুরু হয়েছে প্রায় 2009 থেকে। 2009 থেকে 25। আচ্ছা, প্রবাসে তো ছিলেন তখন? হ্যাঁ। আসার কেমন দিন হলো? প্রায় 2 বছর।
প্রায় 2 বছর হয়ে দুই গেছে। বছর হয়ে আচ্ছা, গেছে। এই যে আসলে প্রবাস থেকেই ফার্ম করেছেন, তো আসলে প্রবাস থেকে ফার্ম করা পসিবল কিনা? পসিবল না হলে আমি নিজেই দৃষ্টান্ত দেখেন পসিবল, তবে আপনার গার্জেন থাকতে হইব, গার্জেন কেউ না কেউ থাকতে হইব। একবারে যে গার্জেন কেউ নাই আর প্রবাস থেকে করে নিবা সম্ভব না। আমার ছেলে লেখাপড়া করছে, লেখাপড়ার সাথে সাথে আবার এগুলাই সব সময় চলছে। আচ্ছা, এই মুহূর্তে আসলে গরু কেমন আছে আপনার ফার্মে? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, বালা দুধে আছে গরু, সব একটাই ভালো। তো আপনি দেখেন আচ্ছা, এই যে এগুলো সবগুলোই তো হলস্টেইন ফ্রিজিয়ান জাতের, সব তো মানে সর্বনিম্ন কত লিটার একটা গাভী থেকে পাওয়া হয় এবং সর্বোচ্চ কতটুকু আকার? আমার এখানে 26-27 লিটার, ওই তো ওইটাই মনে হয় 26-27 লিটার দেয়। ওইটা হ্যাঁ ওইটাই আছে। আর ওই সর্বনিম্ন? সর্বনিম্ন একটা গাবি আছে এখানে, ওইটা আমার, আমি তো কম দুধের গরু রাখি না, 14-15 কেজি ওইটা এখন গাব আছে, তো ওইটা আমার ছেলে রাখছে আরই, আমি রাখি না। 20 লিটারের নিচে গরু কম রাখি আরই, কারণ আমার এখন তো অনেক অভিজ্ঞতা হয়েছে। এক সময় মানে 10-12 লিটার গরু আমি রাখতাম, এখন রাখি না আমি, কারণ লাভ কম। সব দানাদারের যে দাম, সব পরিচর্যার যে খরচ বা ওষুধের খরচ, কম দুধের গরু পালিয়ে তোমার একটা ফায়দা হয় না। আচ্ছা, কিন্তু আমি এখানে আরেকটা জিনিস বললাম, যারা নতুন খামারি নতুনভাবে আয়, ওরা জানি এইগুলো তো দেয় না। এই যে বেশ দুধের গরু, একটা গরু অ্যাক্সিডেন্ট হয়ে গেলে 3 লাখ 3.5 লাখ টাকা একটা গরুর দাম। এরপরে এগুলাত অনেক কিছু বোঝা লাগে। যদি একটা বান্ধব যদি দুধ থাকি যায়, মেস্টারাইজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, বান্ধ লজ যাব, পরবর্তীতে এইটার ওই 3.5 লাখ টাকার গরুটা বিক্রি করতে পারবো না, বিক্রি করলেও কম পয়সায় বিক্রি করবো, তার লস হইব। যে কোনো মানুষ যদি বেশি বেশি দুধের গরু যদি চায়, তাহলে এক্সপিরিয়েন্স আগে অর্জন করতে হইব, এক্সপিরিয়েন্স অর্জন করতে হইব, ধীরে 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 বাড়ক। আমার মনে হয় 10-12 কেজির গরু দিয়ে শুরু করা, কোনো লোকে যদি শুরু করতে চায় নতুনভাবে 10-12 কেজির গরু দিয়ে শুরু করো, আচ্ছা, ধীরে ধীরে আগে বাড়ো। এই মুহূর্তে আসলে অনেক ডেইরি ফার্মে আগে যারা ছিল তারা কিন্তু নিরুৎসাহিত করছে মানুষকে যে ডেইরি খামার না করার জন্য। তো এই বিষয়ে আপনি আসলে কি বলবেন, বা কোন কোন জিনিসগুলোতে আসলে ফোকাস করলেই মূলত ডেইরি খামার করে আসলে লাভবান হওয়া যেতে পারে? ডেইরি খামার আমার কাছে লাগে এটা, এই ইনভেস্টটা মনে করি অনেক ব্যয়বহুল, বড় অ্যামাউন্টের প্রয়োজন। যে মামুলিক মনে করেন যে 10-12 লাখ 15 লাখ লইয়া আপনি ডেইরি খামার আসা উচিত নয়। হ্যাঁ, এটা 3টা সেক্টর আছে, মনে হয় আমি নিজে করবো সব কাজ, তো আপনি 2টা গাই দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই, লস হইব না, নিজে করবো। আর যদি চান যদি আমি নিজে করবো না মানুষ দিয়ে করাইম, তো কমসে কম 10টা গরুর নিচে দিয়ে হইতো না, লাভ হইতো না। 10টা গরু কিনতে হইলে 3 লাখ দিয়ে কিনলে 30 লাখের প্রয়োজন, সেট তৈরি করার প্রয়োজন। আর আপনি 3 লাখ দিয়ে 10টা গরু কিনবেন, পরবর্তীতে এগুলার থেকে আবার ডাউন হইতে থাকবো, একটা দুইটায় আপনার গাব হইব না, এটা তো লস হইব। 30 লাখ না, 30 লাখের গরু লইলে 50 লাখ টাকা রেডি রাখতে হইব, 50 লাখ টাকা রেডি রাখতে হইব। হ্যাঁ, আর এই যে লোন দিয়া যে খামার করা, এগুলো কেউ জানি আসে না। আমি মনে করি বিশেষ করি লোন দিয়ে খামার করে কেউ টিকতে পারবো না। বেশি অংশ আমরা দেশের খামারের মানুষের সবচেয়ে ভুল, লোন দিয়ে খামার করে। আমি ওইসব জিনিস পছন্দ করি না, কারণ লোনের তো লাভ আছে, আপনি লাভ করুক না করুক, ব্যাংকের লোন তার দিতে হইব, তার লাভ দিতে হইব মাস। একটা গরুতে কিন্তু 1 বছর না পালা পর্যন্ত লাভের আশা করা যায় না। 1 বছর, অনেক গরু আছে 1 বছর পারি না, 2 বছর পালিও লাভ করতে পারবা না। সব গরু তো আর সমান হয় না, সব গরু সমান হয় না। আর সব গরু কিনিয়া যে আপনি জিতে দিবেন তাও সম্ভব নয়। আর কিস্তি বা লোনের যেটা, এটা কিন্তু যেই দিনই আনবেন তার পরের দিন থেকেই দিতেই হবে। আমরা অনেক জায়গায় দেখেছি যে গরু পর্যন্ত শেষে বিক্রি করতে হয়েছে, মানে প্রথম দিকেই শখের বসে বা বিভিন্ন ভিডিও দেখেই মানে হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে ফার্মে আসছে, তারপরে কিন্তু লোনের টাকা দিতে না পারে আবার পুনরায় গরু বিক্রি করে মানে পরিশোধ করতে হচ্ছে। আচ্ছা, এবার আসি, এই যে ভালো পার্সেন্টেজের যে গরুগুলা, এই যে একটা গরু মনে করেন এই গরুটা আপনি বেশি দুধ দেবে বা এই গরুটা খুবই ভালো পার্সেন্টেজের, এটা আমরা আসলে চিনব কিভাবে? বেশি দুধ দেওয়া গরু মনে করেন যে খালি যে বড় হইব আর বেশি দুধ দিব তা না, কিছু কিছু জিনিস দেখতে হইব। যেমন ওই দেখেন দুধের শিরা, বা ওই যে এটার উলন হয়, আমরা উলন হয়, আবার ইংলিশেও আডার হয়। তো এই যে এগুলো দেখলে অটোমেটিকলি বোঝা যায়, যারা আর অভিজ্ঞ হয়েছে তারা দেখলে বুঝতে পারবো। আবার অনেক গরু আছে এই মুঠা উলন, যেমন আমার ফর এক্সাম্পল ওই একটা দেখো, আচ্ছা, এটা যে সময় নতুন বাচ্চা দেয় এত বড় উলন থাকে,
আচ্ছা আচ্ছা, অনেক বড়, অনেক এগুলো তো বড়, হ্যাঁ অনেক বড়। আর এখানে অনুলামে তো কিন্তু এই পরিমাণ দুধ হয় না। আচ্ছা, এটা থেকে দুধ কতটুকু পাওয়া যায়? এটা 17-18, কিন্তু যেই মিল্ক বেইনও তো ওইটার যেমনটা দেখিয়েছিলেন সেম তো ওই রকমই মিল্ক বেইনও বড় আছে, কিন্তু দুধ কম আসছে, এর কারণ কি? কারণটা হইলো কোনো কোনো গরুর যে উলন আছে না, উলন মাংস থাকে, দুধ দোয়ানের বাদে যে গরুটার উলন একবারে শুকাই যায়, ওইটা হইল গিয়ে উলনটা হইল গিয়ে মনে দুধের উলন। আর এইটা কিন্তু পুরা দুধ দোয়ানের বাদে ওই ছোটো হয় না, বড় থাকে। আমরা আমরা খানেকাটি সিলেটি ভাষায় বলে হুফরা, হুফরা উলন হয়, বুঝছেন? আচ্ছা, এখন এই দেখুন ওই একটা গাই আছে, আচ্ছা এই দেখো এই দেখো, আমি ওই জিনিসটা দেখাই, এটার উলন দেখাও যায় না, কিন্তু 20-25 লিটার দুধ দেয়। এইটা থেকে 20-25 লিটার? হ্যাঁ, উলন দেখা যায় না। এটা কিন্তু শুধু অনেকে বানগুলো বিশ্বাসই দেখায়। করবে না যে এই উলান দেখে যে 20-25 লিটারের দুধ পাওয়া যায়। আবার দুধ দোয়ানের পরে একবারে উলন সাটা রয়ে যায়, একবারে উপরে উপরে উঠে যায়। আবার ওই দেখেন ওই একটা গাই শুয়ে আছে, ওই 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 যে শুয়ে আছে। হ্যাঁ, একবারে ছোট্ট গাই, আচ্ছা একবারে ছোট্ট গাই, কিন্তু রেকর্ড সবচেয়ে উন্নত। আচ্ছা আচ্ছা, গাইটা একবারে ছোট, উলনের উলনটা বড়, অনেক বড় উলন। আচ্ছা এই যে আসলে শেড নির্মাণ করলেন, এই পাশে দেখতে পাচ্ছি আলাদা বালু সিস্টেম রাখছেন, হ্যাঁ, তো এখানে- এটি কেন রাখলেন, বা এই পাশে আলাদা কেন এই শেডকেই রাখলেন, এই বিষয়টা যদি একটু। এই জায়গাটা এইরকম রাখা আমার, আমি বাছুর ছাড়ি বা গরু যখন কোনো রোগ বেলা থাকে তার খোলা ছাড়ি, যেমন এই এই একটা গাবি আছে, আচ্ছা ছোট্ট গাবি কিন্তু অনেক দুধের। এইটার আজ থেকে 3 বছর আগে ওই যে কোনো কোনো মানুষের ওই না এক সাইড মারিলে আচ্ছা আচ্ছা, হ্যাঁ এর ওই প্যারালাইজ, বা আমরা গ্রাম্য ভাষায় বলে অর্ধং, এর এইটা সাইডের যে পাওয়ার যেটা নেন ওইটা এরকম রংটা নিয়ে এমনি নিচ্ছে। তো এটা আমি এখন খোলা রাখি, এটা আমি বিক্রি করতে চাই না, কারণ এটা দুধ দেয় প্রচুর, অনেক দুধ দেয়। আর এর দুধ বন্ধ হয় না কোনোদিন। বাচ্চা যেদিন দিব ওই দিনও দুধ দিব, আর লাগাতার দুধ দিতে থাকবো, দুধ বন্ধ করে দেয় না। যার কারণে এর ছোট্ট একবারে দেখো গাড়ি একবারে ছোট, মলান তো কিন্তু কোয়ালিটি খুব ভালো, এর কারণে আমি ওরা বিক্রিও করি না। আর ওইখানে কুলা ছাড়ি দিছি বালু দিয়া, ও ঘুরিয়ে ফিরিয়ে খায়। আচ্ছা, এখন কি কিছুটা রিকভারি হয়েছে? এই যে পাওয়াটা মোটামুটি একটু ভালো হয়েছে, কিন্তু পুরা ভালো হয় নাই, আর হইব না, ওই যে রোগ রোগ টানিয়ে বাড়তি হয়ে গেছে। তারপর এইটা পালন করছেন? হ্যাঁ হ্যাঁ, কারণ এটা লাভবান, এর কারণে আমি এবার আসি আসলে ওই যে গরুর তো বিভিন্ন খাবার দিতে হয়, আমরা এই পাশে গিয়ে কথা বলি। এই যে গরুর তো অনেক ধরনের, মানে এক একজন এক এক রকমের বলা যায় খাবার দিচ্ছে, কেউ আসলে দানাদার খাদ্য তৈরি করেও দিচ্ছে। তো আপনি আসলে কোন কোন খাবার দিচ্ছেন, এবং দানাদার জাতীয় যে খাবারগুলা সেগুলা কি কি দিচ্ছেন? আমি দানাদার খাবার দেই, ভুসি দেই, প্রধানত ভুসিয়ে। সেকেন্ড ফিড দেই, একটু আচ্ছা ফিড দেই, ভুসি দেই, খাসা ঘাস দেই, আচ্ছা, আর খড় দেই, এই সাইড জিনিস দেই। আর ঘাস কি পরিমাণ মতোই দেওয়া হচ্ছে না যতটুকু? এখন যে এর সিজনের কারণে ঘাস একটু শর্ট, বর্ষার সিজনে আমার এখানে প্রচুর জার্মান ঘাস হয়, আমার নিজস্ব জার্মান ঘাস আছে, প্রচুর জার্মান ঘাস হয়, তখন দুধও খুব বেশি দেয় গরি। এখন ঘাসের একটু শর্ট, এখন খড় দেই আর দানাদার আর ঘাস। অনেকেই বলে যে দুধের দুধ একটু শুকায়, দুধের ঘনত্ব বাড়ে, আর ঘনত্ব বাড়ে, উৎপাদনটা একটু কমে, মেবি উৎপাদন কমে যায়, দুধের কোয়ালিটিটা ভালো হয়, একটু ঘন হয়। ঘন হয়। আচ্ছা, গরু খামার করতে গেলে তো কিছু প্রতিবন্ধকতা অবশ্যই আছে, যেমনটা রোগ ব্যাধি থেকে শুরু করে পরিচর্যারও অনেক বিষয় থাকে। আসলে কি কি পরিচর্যা করতে হয় এবং কি কি প্রতিবন্ধকতা রয়েছে? সাফ সুতরা না রাখলে সবচেয়ে বড় একটা সমস্যা আছে মেস্টারাইজে দেখা দেয়। মনে করেন ওখানে এখন লাদিছে, লাদার পরে শুয়ে যায়, তো ওই যে বার দিয়ে আছে না, ওইটা গুফরে গাড়িয়ে দেয়, আচ্ছা ওইখান থেকে ইনফেকশন হয়, বা মনে করে কোনো ব্যাকটেরিয়া ঢুকে, তখন ও বানটা কি হইব, আর দুধ নামবো না। তুই একদিন যদি না নামে দুধ, তো ওই ভিতরে শক্ত হয়ে যায় গির মতো, ওই ওই একটা জামেলা বেশি দেখা দেয় লুংলা রইলে। আচ্ছা, মেস্টাইটিস রোগে আপনার ফার্মে কেমন আক্রান্ত করেছিল? মাঝে মধ্যে করে, তবে আলহামদুলিল্লাহ ঝামেলা হয় না, কারণ আমার ছেলে যে ডাক্তার, তো সামাল দিলে সমস্যা হয় না। আমার কিন্তু সব গরু তো বেশ দুধের, কিন্তু তোমার একটা সমস্যা হয় না, কারণ ওর জানা আছে কোনো সময় বরফ মারে, আইস যেটা আইস আছে, আইস দিয়ে চেক দেয়। কোনো কোনো সময় দেখা যায় যেগুলো যদি না হয় ঠান্ডা পানি মারে। অনেক সময় যে গায়ের উলন ফুলি গেছে, এক সাইড ফুলি গেছে, তো দেখা যায় মেস্টারাইজের সম্ভাবনা, তখন আইস দিয়া
বা ঠান্ডা পানি মারে, ঠান্ডা পানি মারি যদি না ছুটে তাহলে ঔষধ ব্যবহার করে। আলহামদুলিল্লাহ আমার সমস্যা হয় না, ক্লিয়ার হয়ে যায়, 2-1 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যায়। এখন কতটা গাভী আসলে দুধ দিচ্ছে এবং কত লিটার পাচ্ছে? এখন দুধ দিচ্ছে মনে হয় 11টা মনে দুধ দিছি। আচ্ছা, আর কতটা গাভী টোটাল আছে? 11টাই আছে না গাভীর, 11টা আছে। আগে গরু অনেক বেশি আছে, আমি এই যে বকনা গরু ষাঁড় গরু রাখতাম, আচ্ছা আচ্ছা। পুরা মনে হয় 42-43টা গরু আসছিল। পরে আমি এগুলা থেকে বাইরে আইছি, এখন শুধু এই যে দানাদারের দাম বেশি, এরপরে মনে করেন যে পরিচর্যার সমস্যা হয়, মানুষ বেশি লাগে, মানুষের দাম বেশি, সব কিছু মিলাইয়া হয় না, এর কারণে শুধু আমি গাবি গরু দুধের গরু ফালি। আচ্ছা, আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাইবো। অনেক খামারে অনেক ধরনের মানে কথা বলে, যেমনটা কেউ বলে প্রচুর লাভ হচ্ছে, কেউ বলতেছে লাভ হচ্ছে না। একদম জেনুইনলি মনে করেন 11টা গাভীর মান্থলি কস্ট কি কখনো হিসাব করা হয় কিনা? হয়। আচ্ছা, মান্থলি কত টাকার মতো টোটাল সবকিছু মিলিয়ে, একদম বিদ্যুৎ থেকে শুরু করে সবকিছু মিলিয়ে খরচ কেমন টাকা যায় আর ইনকাম কেমন টাকা? আমার মনে হয় আমরা প্রায় 1.5 লাখ টাকা লাগিয়ে দিব সবকিছু। আমরা 1.5 লাখের আমি তোমার একটা হিসাব করি না, এবার 1.5 লাখের উপরে লাগবে। 1.5 লাখ বা 2 লাখ লাগবে টোটাল খরচ। আয় বাসুর সব তিন হইব, 3 লক্ষ টাকা হইব। তাহলে আমি যে বাসুর 60 মাসে বিক্রি করে দিই, আমি বাসুর বড় করি না, 60,000 50,000 টাকা বিক্রি, ওই জায়গায় 4-5টা আছে, এর আগে বিক্রি কি করবে? অর্ডারে চলে যায় আমার। বিক্রি করার মতো আছে কি আমরা একটু দেখি? এখন বিক্রি করার ওইটা বিক্রি করবো, এইটা ওইটা আমার এইটা বিক্রি করবো, আচ্ছা, এটা দাম মারে। এটাই কি ওই যে পার্সেন্টেজ কেমন এবং এটা ওই যে এর মার রেকর্ড হইলো 26-27 লিটার দুধ দেয়, এখনো দুধ দেয়। আচ্ছা, কিন্তু এর দুধ আমি বন্ধ করে দিয়েছি, কারণ দুধ বেশি দিন খাওয়াইলে প্রয়োজন হয় না, এখন তাড়াতাড়ি খায়। এটা ষাঁড় গরু না? ষাঁড় বাছুর এখন সব ষাঁড়, বকনা বাছুর যেগুলো থাকো এগুলো আগে অর্ডার হয়ে চলে যায়, যেমন পুরান কামড় বেশি বেশি চলে, হ্যাঁ আগে অর্ডার হয়ে যায়। আচ্ছা, এটার প্রাইস কত রাখবেন কেউ যদি নিতে চায়? আলোচনার মাধ্যমে সবচেয়ে ভালো। তারপরও মানে একটা আইডিয়া তো দেয়া যায় যে এখন মনে করেন 50 অনুমান, আলোচনার মাধ্যমে হয়তো একটু কমবো, তবে আমি বিক্রি করবো আর এখন মাস বাদে, কারণ এখন আচ্ছা, আচ্ছা, এই মুহূর্তে সাইজ সুন্দর হইব যে এখন ঠান্ডা না নেই, আচ্ছা। ঠান্ডার কারণে চুলটা এত সুন্দর না, 1 মাস পরে চুল এমন সুন্দর হইব, চিকচিক চেহারা হইব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পাশের গরুগুলো তো বিক্রি করবেন মনে হয়, বাছুরগুলো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাছুরগুলো আমরা একটু দেখি। আর একটা গাই বিক্রি করবো, গাভী বিক্রি করবেন? গাবি খুবই ভালো, গাবিটা আমার ছেলের আসলে, আমি রামতা চাই না, আমি কম দুধের গরু রাখি না, ওই দেখো আমি দেখাই দিই। আমরা ওই গাভীটা একটু দেখি। খুবই ভালো গাবি, 8 মাসের গাবিন, 1-1.5 মাসের ভিতরে বাচ্চা দিব। কেউ যদি নেয় মনে নতুন খামারি, এইটার দুধ হইব 12-14 কেজি হইব ওইটার। এটা ওইটা, হ্যাঁ, আমি ভীষণ নিজে গরু রাখি না, তো এটা আমি বিক্রি করবো, কারণ একটু দুধ হইলে একটু কম, দুধ কম, এখন দুধও নাই, এখন বাচ্চা দিত 1-1.5 মাসের ভিতরে বাচ্চা দিব। আচ্ছা আচ্ছা, দাম কত বলছিলেন? দাম আলোচনা সম্পর্কে যেই নে, যদি কেউ আগ্রহী থাকে আমার তারপর ফোন নম্বর। আইডিয়া দিয়ে দিলে মনে হয় ভালো হয়। দাম তারপরে মনে করেন গাড়ির স্বাস্থ্য খুব ভালো, গাড়িটা খুব ভালো, খাওয়া দাওয়া খুব ভালো, চতুর্দিক দেখান আমি দেখাইতেছি খুবই ভালো। আমি এর কারণে রাখছি না, আমি কম দুধের গরু রাখি না, আমার ছেলে রাখছে, আমি তারা বুঝাইছি যে বিক্রি করিলে যেহেতু বেশ দুধের গরু আমরা পালি, এটা ও সমান খায়, সেম খায় কিন্তু লাভটা কম দেয়। এগুলো যারা নতুন খামার যারা নেন ওনার জন্য খুব ভালো, কারণ সেফ গরু আর 1 মাসের ভিতরে বাচ্চা দিব, 1 মাস না 1-1.5 মাস লাগবে এখনো। আচ্ছা, কত টাকা আপনি? আমি 2 লক্ষ চাইবো, আলোচনা কমবো, আলোচনা করে নিতে পারবেন। গাবিটা যদি নিতে চান তাহলে 2 লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে এবং 1-1.5 মাসের মধ্যেই বাচ্চা প্রসব করে ফেলবে। আচ্ছা, সর্বশেষ নতুন খামারিদের উদ্দেশ্যে আপনার যদি কোনো সাজেশন থাকে সেই সাজেশন জানিয়ে আজকে। নতুন খামারিরা জন্য আমি কইবো যে যারা পুরান খামারি আছে ওরা কাছে আসুক, মনে হয় আমার এখানে অনেক আসে, এসে দেখুক যে আমরা কি করি না করি, 2-4 দিন প্রশিক্ষণ নিলে সবচেয়ে ভালো। খালি অফিসে গিয়ে প্রশিক্ষণ নেওয়া আমার মনে হয় এটা প্র্যাকটিক্যাল সবচেয়ে জরুরি, প্র্যাকটিক্যাল। এইটা আমার ছেলে ডাক্তার হয়েছে, এরকম খামারে কাজ করে
লেখাপড়া করছে, আবার খামারও মানুষের সাহায্য করছে, এ নিজে কাজ করছে করে করে আলহামদুলিল্লাহ এখন এসিআই কোম্পানির এআই কর্মী হিসেবে কাজ করে বা চিকিৎসা হতে। আমার খামার তো সব কিছু চালায়, আমার এই এলাকার সব কিছু নিজে করে। তো যে প্র্যাকটিক্যাল ভাবে করছি, যার কারণে হে খুবই ভালো করে আলহামদুলিল্লাহ, তার রেজাল্ট খুব ভালো, এখন বাইরে আছে কোন জায়গায়। তো যেই খামার করুক সবচেয়ে ভালো পুরান খামারে কিছু জন যায়, একদিন 2 দিন আমার এখানে যে কোনো লোক এলাম তার ওয়েলকাম জানাই, আসুক শিখুক, 1 দিন 2 দিন দেখুক, তো কোনো অসুবিধা নাই। শিখিয়ে আগে শুরু করো, এই বুঝার অনেক কিছু আছে। একটা করে 2 লাখ 3 লাখ টাকা দিয়ে আনিয়া হুট করিয়া আনিয়া বাদে উলন যাওয়াইলো বান যাওয়াইলো, তো সর্বনাশ নাই, বুঝছেন? বুঝছেন? তো সবচেয়ে ভালো যে কোনো খামারের কাছে গিয়ে প্রশিক্ষণ নিলে সবচেয়ে ভালো। এটাই আপনার আর লোন, ব্যাংক লোন দিয়ে যেন না করে, সাকসেস হইব না। ব্যাংক লোন দেওয়া কোনো সময় সাকসেস হইব না, সাকসেস পাইব না। নিজস্ব টাকা যেন থাকে, ওইটা ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর দর্শকরা যারা দেখছেন অনেক বিরক্ত করছি সবাই। আর কেউ যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করে আমার ফোন নম্বর দিয়ে দিন। হ্যাঁ, আমি সব সময় মানুষের সুপরামর্শ দিতে পছন্দ করি। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আপনারা দেখছিলেন আসলে ফখরুল ইসলাম ভাইয়ের ফার্ম থেকে, যিনি আমাদের প্রথম সাবস্ক্রাইবার ছিলেন। তো উনার ফার্ম থেকেই আজকে মূলত আপনাদের সাথেই যুক্ত ছিলাম। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।